দেখো মিয়া, আমার সাফ কথা, হয় আমার টাকা ফেরত দিবা, দলিল নিয়ে যাইবা। আর যদি তাও না পারো, তোমাকে বাড়ি আমার, ওই বাড়ি আমি আজকেই দখল নেব। সাইমন সাহেব, আপনারা তো শুরুতেই কইলাম আমার কিছুদিন সময় দেন, আপনার সব টাকা পরিশোধ করে দেবো। ফেরত দিবা মানে? কবে ফেরত দিবা? ফেরত দেওয়ার মুরত আছে? আছে এই সামর্থ্য তোমার? চেয়ারম্যান সাহেব, একটু সময় দেন আমার পোলাটারে। আমার পোলাটা সব টাকা পয়সা পরিশোধ করে দিব। আমার স্বামীর এই শেষ চিহ্ন, এই পিঠাটুকু আমার মায়ের পুত্রের সম্বল, শেষ সম্বল। এটা কায়রা নিয়েন না চেয়ারম্যান সাহেব। সম্বল? তাহলে টাকা নিয়ে এত তাল বাহানা করতেছো কেন? চেয়ারম্যান সাহেবের টাকাটা ফেরত দিলে তো হয়ে গেল। কিসের তালবাহানা করলাম? আপনারা সবাই জানেন যে আমি বিদেশে গেছিলাম। বিদেশে গিয়ে 6টা মাস থাকতে পারি নাই। এর মধ্যে আমার চলে আসতে হয়েছে। সব দোষ হলো গিয়ে ওই দালালের, আমার কোনো দোষ নাই। দালালের? তাহলে দাও, দালালের ঠিকানা দাও, দালালের কাছ থেকে টাকা নিয়ে আই। চেয়ারম্যান সাহেব, আমি দালালের কই পাবো? ওই দালাল তো তার অফিস সব পলায় গেছে গা। আর তাছাড়া এই দালালের খোঁজও কিন্তু আপনি দিছিলেন। এই যে দেখছেন, বলছেন আপনার ওর কথা, আমার টাকা তো ফেরত দিব না, উল্টা আমারে ফাঁসানোর চেষ্টা করতেছে। এই ধরে দাঁড়ায় আসুস কেন? অগো বাড়িতে যা, গিয়া অগো বাড়ির দরজা তালা লাগা। আমি দেখুক কার বুকে এরকম পাড়া আছে যে আমার নির্দেশ অমান্য করে। চেয়ারম্যান সাহেব, আপনি পাও দুটা ধরি, হাত জোর করি, আমার বাড়িতে তালা লাগান না। আমার স্বামীর শেষ সম্বল এটা, আমার কাছ থেকে কায়রা নিয়েন না চেয়ারম্যান সাহেব। না 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 না, তুমি তো দেখলা তোমার পোলা সবাই সামনে আমারে দোষী বানাইতে চায়। আমি তো এগুলি সহ্য করুম না। চেয়ারম্যান সাহেব, আপনি আমার একটা সুযোগ দেন। আপনি আমার একটা সুযোগ দেন। আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। একটা সুযোগ দেন আমারে। চেয়ারম্যান সাহেব, আমার পোলারে একটা সুযোগ দেন। আপনি যা কইবেন আমরা তাই মাইনা নিব। একটা সুযোগ দেন আমার পোলারে। ঠিক আছে, উপস্থিত মজলিসে আমি সিদ্ধান্ত দিতেছি, তোমাকে টাকা ফেরত দেওয়া লাগবো না, উল্টা তোমাকে দলিলপত্র যা আছে আমি ফেরত দিয়ে দেব। কিন্তু আমার শর্ত হইতেছে, আমার মেয়েরে রাশেদের বিয়া করতে হইব। শিলা, মা শিলা, একটু বাইরে আয়। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব, আপনি এটা কি বলতেছেন? আমি আপনার কাছ থেকে টাকা নিয়েছি বলে আপনার মেয়ের আমার বিয়ে করতে হইব নাকি? এছাড়া তো তোমার কাছে কোনো সুযোগ নাই। হয় আমার মাইয়ারে বিয়া করবা, তা না হইলে তোমরা মা ছেলে মিলা বাড়ি ত্যাগ করবা। দেখো কোনটা তোমাকে পছন্দ হয়। না না চেয়ারম্যান সাহেব, এই বয়সে আমি ভিটা ছাড়া হইতে পারব না। এটা আমার স্বামীর শেষ চিহ্ন। রাশেদ, আপনার মাইয়ারে বিয়ে করো। মা, তুমি এসব কি কইতেছো? চুপ, একটা কথা কবি না। এই বয়সে যদি বাপের ভিটা হারাস, আর জীবনে কোনোদিন ফিরে পাবি না। আর আমি স্বামীর ভিটা হারাইলে এই বয়সে কই যায় দাঁড়াম? রাস্তায় দাঁড়াম? আমি আমার স্বামীর ভিটা ছাড়তে পারব না। আর যদি আমার এই বয়সে স্বামীর ভিটা ছাড়তে হয়, তাহলে আমি বিষ খাইয়া মরবো। না মা, তুমি এটা কি কইতেছো? তোমার মরতে হইব না। আমি তোমার তোমার কিছুই দিতে পারি নাই। তোমার থেকে আমি কেন নেব? তুমি বেঁচে থাকবা। সাইলেন্স আছে। আমি এই বিয়ের আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
আমি জানি তুমি এই বিয়ে রাজি ছিল না। তুমি কিভাবে জানো যে আমি বিয়ে রাজি ছিলাম না? তুমি যদি বিয়েতে রাজি থাকতা তাহলে তো তোমার আম্মার এতবার তোমার মানাইতেও হইতো না। আর যখন বিয়ের কথাবার্তা হইতেছিল তখন তো তোমার একবারও আমি হাসি মুখে দেখি নাই। লাভ হইতো না মানে? কি বলতে চাও তুমি? না ঠিক আছে, এক হিসেবে ঠিকই বলছো। তোমার বাপে তো আমার জোর করে বিয়ে দিত, আর তুমি তো সেটাই চাইছো। খুশি হয়েছো তো? আর যেখানে দেখলাম আমি রাজি ছিলাম না, তাহলে আমার বিয়ে করলা কেন? কারণ আমি তোমারে ভালোবাসি। তুমি আমার ভালোবাসো, তোমার তো জানার দরকার ছিল যে আমি তোমার ভালোবাসি কিনা। তুমি একতরফা ভালোবাসবা আর আমার মতামত দেওয়ার কোনো দরকারই পড়বো না। জোর করে চাপে ফেলে আমার বিয়ে করে ফেলবা। হ, মানুষ একটা সময় পর স্বার্থপর হয়, আর আমিও সেই সময়টাই পার করতেছি যেখানে আমার স্বার্থপর না হয়ে আর কোনো উপায় ছিল না। আমি যদি স্বার্থপর না হইতাম তাহলে আমার জীবনে আর কিছুই থাকতো না। বাবা মারা যাওয়ার পর আমার মারে আমি কিছু দিতে পারি নাই, ভালো খাওয়াইতে পারি নাই, ভালো একটা পোশাক দিতে পারি নাই। ভাবছিলাম আমার মাটার খুব ভালো রাখবো, আর বিদেশ যাইয়া মারে ভালো রাখার স্বপ্ন দেখতে দেখতে তুমি যে আমারে পছন্দ করো না এইটা আমি জানি, আর ঠিক তেমনই তুমি যে আমার ঘৃণাও করো না সেটাও আমি জানি। তোমারে বিয়ে করছি ঠিক আছে, কিন্তু মনে হয় না তুমি কোনোদিন আমার কাছ থেকে সুখ পাইবা, এই সংসারে সুখী হইতে পারবা। আমার একটা জরুরি কথা তোমার জানা দরকার। আমার সুখী হওয়ারও দরকার নাই, আমার কোনো কিছু জানারও দরকার নাই। আমি শুধু এইটুকু চাই যে আমি যতদিন বাইসে আছি তোমার হাত ধরে যেন বাইসে থাকতে পারি। আরে এই শোনো, মা মা, কি হয়েছে তোমার? মা, কি হয়েছে? জানি না, হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ছে। পাইলো বোমা, ও বোমা, বোমা পানি বোমা, ও বোমা, কথা কও, কি হয়েছে তোমার? বোমা, বোমা, কি হয়েছে তোমার? তুমি অজ্ঞান হয়ে গেছিলে কেন? কি হয়েছে তোমার? তোমার কি বড় কোনো সমস্যা আছে? বড় কোনো রোগ আছে? কি হয়েছে তোমার? আম্মা, আমি এমন এক রোগে আক্রান্ত হয়েছি যে আমি ধীরে ধীরে মৃত্যুর দিকে আগায় যাইতেছি। কি রোগ? ডাক্তার আমারে বলছে যে আমি বড় জোর 1 বছর বাইসে আছি। কি হয়েছে সেটা তো কইবা। ক্যান্সার হয়েছে। তোমরা কি মনে করছো যদি কোনো সমস্যা না থাকতো তাহলে এই মতিন চেয়ারম্যানের মাইয়ারে এই বাড়ির বউ করে পাঠাই? তাই বলে আমার ঘরে তো একটু জানাইতে পারতেন। কোনো জানাজানির দরকার নাই। আমার মাইয়া বিয়ার পরে আমার চোখের সামনে সামনে থাকবো, এই জন্য এই বিয়া দিছি। গ্রামে তো আরো পোলাপান ছিল, এতগুলো মানুষ থাকতে আপনি শেষমেশে আমার জীবনটা নষ্ট করলেন। কারণ আমার মাইয়া শিলা তোমার অনেক পছন্দ করে, ভালোবাসে। আব্বা, আমি এখানেই থাকবো, বাড়িতে যাবো না। আরে না না, বুঝোস না কেন? আমি তো এটা আগেই সিদ্ধান্ত নিয়ে রাখছি। এনে রাশেদ তো সেবা যত্ন করতে পারবো না, তাই আমাকে বাড়িতে চল। রাশেদ, জি বলেন। আমার মেয়ে শিলা তোমারে বিয়া করছে তোমারে পাশে রাখার জন্য। তুমিও নিশ্চয়ই তোমার স্ত্রীর পাশে থাকবা। তুমিও আমাকে সাথে আমাকে বাড়িতে চলো। বাবা রাশেদ, তাই কর, তুই বোমার লগেই থাক। কি কইতেছো মা? তোমার এখানে একা রেখে যাবো আমি?
আরে কি সমস্যা, চাইলে তোমার মাও আমাকে বাড়িতে যাইতে পারে, কোনো অসুবিধা নাই। আর যদি যাইতে না চায়, আমি লোক পাঠাই দিব না তোমার মায়ের সেবা যত্ন করার জন্য। না না, লোকজন লাগবো না, আমি একলাই থাকতে পারো। তুই বোর পাশে বসে থাক। আপনি আমার কষ্টটা বুঝছেন। আমি এমন এক বাপ যে জানে তার সন্তানের আয়ু বেশি দিন নাই, তারপরেও মেয়ের বিয়া দিলাম মহা ধুমধাম কইরা। এই যে দেখেন, এখন আবার চইলে আইছি মেয়ের নায়রি নেওয়ার জন্য বাপের বাড়িতে, তাও আবার জামাই সহ। আব্বা, আমি এইখানে থাই, খামোখা যাওয়ার কি দরকার? তোর যেই পরিমাণ ওষুধ লাগে প্রতি মাসে, রাশেদের ক্ষমতা আছে এগুলি তোরে কিনা খাওয়ানোর। তাই আমি যেটা কইতাছি সেটাই করবে। রাশেদ আমগো বাড়িতে যাইব আর ঘাড়েও যাইব। রাশেদ, জি। ব্যাগপত্র গুছায় নাও, আমরা এখনই রওনা হব। আব্বা যা কইতেছে ওই দিন শোনো, শোনো ব্যাগপত্র দিতে। লতা, লতা এখানে? কেমন আছিস তুই? ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো। তুই তো তোর বিয়েতে আমাকে দাওয়াতই দাস নাই। খালু আমাকে ফোন দিয়ে বললো এখানে একেবারে চলে আসার জন্য, তাই আর দেরি না করে চলে আসলাম। আব্বা, তুমি আমার কইলা না কেন যে লতাই বাড়িতে আইতাছে? তোরে আবার কখন লাগবো? বাসারে আইতে কইছি তার সেবা যত্ন করার জন্য। রাশেদ, আমি একটু পৌরসভায় যাইতাছি, তোমরা ভিতরে গিয়া গুছগাছ করে আনো। আচ্ছা যাও। শোন শিলা, আমি এখন চলে আসছি না, তোর আর কোনো চিন্তা নাই। এখন সব সময় আমি তোর সাথে সাথে থাকবো, বুঝছস? তোর কোনো অসুবিধা হইতে দিব না। আরে দুলা ভাই যে, আসসালামু আলাইকুম। এবার আমার সালামি দেন তাড়াতাড়ি। সালামি দিতে হবে? তো দিতে হবে না? আপনি আমার একমাত্র খালাতো বোনের জামাই, খালাতো দুলা ভাই। দেন দেন তাড়াতাড়ি দেন। উফ, এই বাইরে দাঁড়ায় দাঁড়ায় আমি আর পারতেছি না। ভিতরে চল, সালামি আমি তোকে দিব। চল চল আসো। নামলো পরে আমার চোখে চলে গোর গাড়ি। তোমারে আমি কতবার বলছি আমার চমক দিবা না। এমনি হঠাৎ করে চমক দিলে আমার বুকের মধ্যে চাইপা ধরে। হঠাৎ করে তো স্ট্রোক করে মারা যেত না। উনি আরে সাহেব, আমাদের জীবনটাই তো একটা চমক। এক হিসেবে তুমি এটা খারাপ বলো নাই। দেখো, আমি এত মানুষের কাছে টাকা চাইছি, কেউ আমাকে টাকা দেয় নাই, কিন্তু তোমার খালু আমার 4 লাখ টাকা দিব বলছে। সে কি তোমার টাকা এমনি এমনি দিব? তোমার বাড়ি বন্ধক রেখে তারপরে দিব। দিব তো, সিকিউরিটির জন্য তো সবাই চায়। আর সে নাহলে চাইছে, সমস্যা কই? রাশেদ, দেখো, তুমি এমন সময় বিদেশ যাইবা, আর আমার এমন সময় বাড়িতে যাওয়া লাগবে। মা কল করছিল কালকে, মা নাকি অনেক অসুস্থ, বাড়িতে যাওয়ার জন্য কইছে আমারে। কি কইতেছ? আমি বিদেশ যাওয়ার আগে তোমার সাথে আর দেখা হইব না? আহা, তুমি কও না, আমি কি করবো কও? মা অসুস্থ, বাড়িতে তো যাওয়াই লাগবে। আর আমি ওই সেই জায়গার মেহমান, চাইলেই কি এতবার আসতে পারি? লতা, তুমি আমার কথা দাও, 3টা বছর আমার জন্য অপেক্ষা করবা,
পৃথিবীর যে প্রান্ত থেকে তোমার জন্য প্রস্তাব আসুক, তুমি না করে দিবা, প্রস্তাবে রাজি হইবা না। আমার কথা দাও। আরে তুমি এগুলো কি কইতেছো? আমি তো তোমার ছাড়া অন্য কারো কথা চিন্তাই করতে পারি না। কিন্তু আরেকটা কথা হইছে, তুমি কি 3 বছর পর সত্যি আসতে পারবা? আরে তুমি চিন্তা করো না, দালাল যে কাজের কথা বলছে বেতন মেলা ভালো। মোটামুটি আমি বিদেশ গিয়া 1 বছরের মধ্যে দেনা পায়না যা আছে সব শোধ করে ফেলতে পারবো। আর থাকবো 2 বছর, 6 মাসের ছুটিতে আসবো, আইসে আমার বউটারে বিয়া করে ফেলবো। তোমার এ দেশে রাইখা আমি 2 বছরের জন্য বিদেশ গিয়া যা ইনকাম করবো ওই টাকা নিয়ে একেবারে বাংলাদেশে চলে আসবো, একটা ব্যবসা দিবো। তারপর সারাটা জীবন তোমার নিয়ে আমি সুখে শান্তিতে থাকবো। আল্লাহ তোমার মনের ইচ্ছা পূরণ করুক। আর তুমি কোনো চিন্তা করো না, যত ঝড়ঝাপটায় আসুক না কেন, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। তুমি শুধু নিজের খেয়াল রাখো আর সাবধানে যাও। আমি বিশ্বাস করতে পারতেছি না লতা এই বাড়িতে আসছে। আল্লাহ জানে কি হয়। আসো। শিলা, তুই যে এমন একটা রোগে আক্রান্ত হবি এটা জীবনে কল্পনাও করিনি। কল্পনা তো আমিও করে নাই। সবই আমার কপালের দোষ। তবে তোর কপালটা কিন্তু অনেক ভালো, আল্লাহ তোর এত ভালো একটা স্বামী দিছে। তাই নাকি? তা তো পাইছি। আচ্ছা, রাশেদের সাথে তোর কখনো দেখা হয় নাই? হ, দেখছি তো। কবে দেখছিস তুই? আরে আগে তো প্রতি বছরই তোদের বাড়িতে 2 বার করে আসতাম, তখনই মাঝে মধ্যে দেখছি, কিন্তু কখনো কথা হয় নাই। ও আচ্ছা, কথা বলার সুযোগ পাস নাই, ঠিক আছে, কিন্তু তারে আবার মনে মনে পছন্দ করছস নাকি? আরে না, কি বলস তুই? আমি যদি তারে পছন্দই করতাম তাহলে কি তারে তর হইতে দিতাম? আমি নিজেই তো খালুরে যাই বলতাম যে আমি রাশেদরে ভালোবাসি, আমার রাশেদের সাথে বিয়ে দিয়ে দাও। ওরে বাবা। শিলা, ওই তোমার প্রেসক্রিপশনটা দাও, আমি ওষুধ নিয়ে আসি। প্রেসক্রিপশন তো আলমারিতে রাখা, সো তোমার প্রেসক্রিপশনটা আয়না দিব না। এই যে দুলা ভাই, শিলার যেন কোনো কষ্ট না হয়, খালি ওষুধ খাওয়াইলেই হবে নাকি? একটা মানুষের সবচেয়ে বড় সুখ হচ্ছে তার মনের সুখ, আর যার মন খুশি সে সব সময় ভালো থাকে। বুঝা গেছে? অবশ্যই, না না বোঝার কি আছে। দুলা ভাই, আপনি কিন্তু আগের চেয়ে তো অনেক হ্যান্ডসাম হয়ে গেছেন। এই শিলা, তোর জামাইরে কিন্তু সাবধানে রাখিস, দেখিস আবার অন্য কোনো মেয়ের প্রেমে না পড়ে যায়। শিলা, তোমার তো গোসলের পানি লাগবে, রাইট? লতাকে বলো না গোসল পানি এনে দিতে। কেন? ও কেন বলবো? আপনি বলতে পারেন না? আপনার সাথে কি মুখ নাই? শোনেন দুলা ভাই, আমি আসছি শিলার সেবা যত্ন করার জন্য। এর জন্য যে কোনো দরকারে আমারে বলবেন, মনে থাকবো? লতা, এই বাড়িতে আসার পর থেকে তুই যে পরিমাণ কাজ শুরু করছিস, তুই তো থামারই নাম নাই। একটু স্থির হব, একটু রেস্ট নে। এই শিলা, তুই একদম চুপ করে থাকবি। তোর কাজ শুধু তুই সারাদিন রেস্ট করবি। আমি কিন্তু শুধু তোর দেখাশোনা করার জন্য আসিনি, এই পুরা বাড়িটা দেখাশোনা রাখতে আসছি, বুঝছো? ওর খেয়াল রাখেন, হ্যাঁ? মায়েরা সারাদিন কত কষ্ট করে, কত কাম করে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কষ্ট কষ্ট। ও আছে বলে আমি শান্তিতে আছি। ভাই, আপনি এই জায়গায় বিশাল বড় একটা খবর আছে। খবর আছে মানে? মাত্রই তো কয়দিন হলো জেল খাইতে পারিলাম, এখন আবার নতুন কি খবর? ক, তাড়াতাড়ি ক। ভাই, সেই পাখিটা আপনারা ছেড়ে চলে গেছিল। আরে ভাই, ওই যে চেয়ারম্যান বাড়ির পাখিটা। কি? লতা? হ, লতা। লতা কই? লতা দেখছস নাকি? আমার লতার কাছে আমার লইয়া চল আমারে। ভাই, লতা এখন চেয়ারম্যান বাড়িতে, নিজের চোখে দেখছি ভাই, ও এখন বাড়িতে ঢুকছে। হাই হাই, কষ্ট কি? এই সাথে জামাই টামাই নাই তো? আরে না ভাই, ও বাড়িতে একা ঢুকছে, মনে হয় এখনো বিয়ে শাদী হয় নাই। কি কষ্ট তুই?
তাইলে লতার এইবার আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবো না। লতা আমার সোনা পাখি, আমার জান পাখি, লতা এবার আমার হইল। হ ভাই, যেমনি ওকে এবার আপনার কইতে হইব, আর শক্ত করে কইতে হইব যাতে চেয়ারম্যান মানা না করে। বলুম মানে 100 বার বলুম, 1000 বার বলুম, শরীরের শক্তি, পেশির শক্তি সব এক কইরা বলুম, এইবার আর চেয়ারম্যানটা ছাড়া যাবে না। কারণ সামনে ইলেকশন, আমার লগে যদি টালটি বাল্টি করে তাহলে ভোট তো দূরের কথা, থুতুও মানুষেরা দিতে দিব না। ভাই তাইলে চলেন, আপনি দেখলে ভাই বিশ্বাস করবেন না যা সুন্দর হইছে। একটা শটকানা দিব হালার পথ। তুই দেখছস আমার অবস্থা? এই চেহারা লইয়া কি আমি এই লতার সামনে যা দাঁড়ামু? হ্যাঁ, আরে বেড়া, একটা হিরো হিরো ভাব আছে না, ওই ভাবটা লইয়া ওই লতার সামনে যা দাঁড়াই তুইব। চল সদরে যাই, চুলটার একটা কাটিং দেই, কাটিং দিয়া তারপরে আমার লতার সামনে যাই আমি দাঁড়ামু, লতা আমার পছন্দ করে হালাইবে। চল চলেন ভাই। চল যাই। তোরা কতবার করে বললাম যে আমাদের সাথে একসাথে বসে খাবি, তুই আমাদের সাথে বসলি না কেন? আরে মামুনি, ও যদি এখানে বসে, তোমার যদি কিছু লাগে সে রাগ দিব কে? হ, খালু তো ঠিক কথাই কইছে। শোন শিলা, আগে যখন আমি তোকে বাড়ির মেহমান হয়ে আসতাম তখন তো তুই আর আমি একসাথেই খাইতাম, আর এখন আমি আইছি খালি তোর যত্ন নেওয়ার জন্য। তাই তোরা সবাই আগে খাওয়া শেষ কর, তারপর আমি খামনি, ঠিক আছে? রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। হ্যাঁ, এই যে দুলা ভাই খাবারের যেহেতু প্রশংসা করছেন, এবার কিন্তু আমার টিপস দিতে হইব। কি করছিলা তুই তোর জামাইরে বল বাবুর্চির টিপস দেওয়ার জন্য। তোকে টিপস আমি দিব, তুই এভাবেই রান্না চালিয়ে যা। আসেন, খাওয়া দাওয়া শেষ করে আমার একটু উত্তর বাইরে যাওয়া লাগবে, ওখানে একটা বিচার আছে। তোমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, আমার মেয়েটার একটু খেয়াল রাখো। খালু আমি কি শিলার সাথেই থাকবো? তুই কেন থাকবি? জামাই আছে, জামাই থাকবো। যদি ওকে প্রয়োজন হয় তাহলে ডাক দিলে আইবি। জি জি আব্বা, আপনি চিন্তা করবেন না, শিলার ওর সাথে থাকতে হবে না, আমি আছি। কি হলো তোমার? মশা মশা। দুলা ভাই, আমি তো ভাবছি আপনার বিড়ালে খামচি মারছে। তা এভাবে জোরে হাসবি না, আওয়াজ করে হাসা আমার একদম পছন্দ না। যাও ঘরে যা, ওকে বিছনাপাতি গুছা, খাওয়া শেষে শুয়ে পড়বো, যা। ঠিক আছে, শুরু করো। খাও। আর তরকারি মধ্যে আমি বিদেশ থাকা অবস্থায় তোমার কল করছিলাম, তুমি আমারে কইছো তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। শ্বশুর বাড়ি রেখা তুমি এই বাড়িতে কেন পড়ে আছো? তোমার উদ্দেশ্য কি? আমি তখন তোমার যা যা কইছিলাম সে সব কিছুই মিথ্যা কথা ছিল। আসলে আমার তো বিয়াই হয় নাই। কি? তার মানে সবকিছু মিথ্যা ছিল? হ্যাঁ, আমি যখন তোমার ফোন করছিলাম তুমি কেন মিথ্যা কথা বলছিলা? কেন বলছিলা তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? তুমি সিম কেন বদলাইছিলা? হ্যাঁ, আমার সাথে মিথ্যা কথা কেন বললা তুমি? আরে আস্তে কথা বলো, শিলা তো সব শুই না ফেলাইব। আচ্ছা ও কি করে? ও কি ঘুমাইছে? হ, শিলা ঘুমাইছে, উঠবো না। তোমার একটা মিথ্যা বলার কারণে সারাটা জীবন আমার ঘুম নষ্ট করে দিলা। আমি কি করবো কও? তুমি বিদেশ চলে যাওয়ার আগে তোমার তো আমি কইলামই। আমার মা কল দিছিল, মা অনেক অসুস্থ, আমার বাড়ি যাওয়া লাগবে। বাড়িতে যায় দেখি মা সত্যি অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, আর মা আমার বিয়ের জন্য পোলাও দেখতেছে। তখন আমি মারে কইছিলাম যে আমার 3টা বছরের সময় দাও। মা আমার সাথে অনেক রাগারাগি করে আর জিজ্ঞেস করে যে আমি কেন সময় চাইছি। তখন আমি মারে করে দিছি যে আমি তোমারে ভালোবাসি। তারপর তার কিছুদিন পর মা যখন সুস্থ হয়
মা খালুর বাড়িতে আসে তোমার বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য। আর এখানে আসার পর এখানে আসার পর কি কি এখানে আসার পর খালু আমারে অনেক শাসায়। আর সে আমারে কয় তার মেয়ের সাথে নাকি তোমারে বিয়া দিব, আর আমরা চুপচাপ এখান থেকে চলে যেতে কইছে। ও, তার মানে মতিন চেয়ারম্যান আগে থেকে সবকিছু জানতো, সবকিছু আগে থেকে পরিকল্পনা করছিল তার মায়ের লোক আমার বিয়ে দিব, তাই না? হ, এরপর খালু আমার মায়ের হাতে বেশ কিছু টাকা দেয়, আর আমার মার কানে তোমার নামে আজে বাজে কথা কয়, যেন মা তোমারে দেখতে না পারে আর আমাকে বিয়াতে রাজি না হয়। আমার ভাগ্য লতা, আমার ভাগ্য এতটাই খারাপ, এতটাই খারাপ। ভাগ্য বদলানোর জন্য বিদেশ গেলাম, ভাগ্য তো বদলালোই না, আমার জীবন থেকে আমি তোমারে হারাইলাম। আমি এখন আসি, খালুর দেখা ফেলেন অনেক সর্বনাশ হয়ে যাবে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার জলিল, তুমি হঠাৎ করে আমার বাড়িতে? হ চাচা, সারা জীবন আজে বাজে কামে সময় নষ্ট করছি, জেল জরিমানা তো অনেক দিলাম, এখন চিন্তা ভাবনা করছি একটু সমাজ সেবা করুম। তাই নাকি? বসো। তুমি তো আর আমার হইয়া কাজ করো না, তুমি কাজ করো সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিনের হইয়া। বিশ্বাস করবেন কিনা জানি না চাচা, আমি যখন জেলে আসছিলাম গিয়াস চাচা আমারে 3 বার জেলে দেখতে গেছে, টাকা পয়সা কোনো কিছুর ত্রুটি রাখে নাই। কিন্তু তারপরেও না আমি মনে মনে একটা জিনিস স্থির করছি, আমি আপনার হয়ে কাজ করুম। কি কারণে জানেন চাচা? কি কারণ? কারণ হইল সবারই দিয়ে তো সব কাজ হয় না চাচা, আপনি হইলেন এই সমাজের বিবেক, উন্নয়নের প্রতীক। জলিল, আমি খুব খুশি হইলাম, তোমার মতন এরকম একটা খারাপ পোলা আমার মূল্যটা বুঝতে পারছে। আমি গিয়াস চাচার সাথে নাই, সামনের ইলেকশনে আমি আপনার সাথে আছি, পুরা ইউনিয়ন উড়াই দিমু চাচা, বিশ্বাস করেন। যাও, বিশ্বাস করলাম। তুমি এক কাম করো, কালকে আমার কাছ থেকে 1020 টাকা নিবা, অনেকগুলা পোস্টার ছাপাইবা। তুমি যে আমার শুভাকাঙ্ক্ষী এইটা পোস্টারে লেখা সারা ইউনিয়নে প্রচার করবা, বুঝলা? ঠিক আছে চাচা। বাড়িতে আইলাম চাচা, গলাটা শুকায় গেছে, এক গ্লাস পানি খাওয়া যাবে না? লতা, লতা, এক গ্লাস পানি নিয়ে আয় তো। চাচা, আপনার এই আত্মীয়র মেয়ের এখন পর্যন্ত বিয়ে হয় নাই? না, হয় নাই, হইব, ভালো পাত্র খুঁজতেছি। ও, ভালো পাত্র। তুমি একটু বহো, আমার একটা ফোন এসে কথা কই আসি। ঠিক আছে চাচা। লতা, দেখো
আমার দিকে তাকায় দেখো, আমি জেলে থাকতে কি আসছিলাম আর এখন কি আসছিলাম, তুমি আমার চুলের স্টাইল আমার সবকিছু দেখলে বুঝতে পারতেছো। দেখো, তুই এখানে কি চাস? আর এই বাড়িতে ঢোকার সাহস তুই কই পাইলি? এই বাড়ির মতিন মিয়ারে তেল দিছি, তারপরে সুরসুর করে চেল চেলায় এই বাড়িতে ঢুকে পড়ছি। এখন তোমারে বিয়া করো, এরপরে এই বাড়িতে আমি তোমার লগে বাসর করো। আই লাভ ইউ, ইউ আর এ ভেরি সেক্সি গার্ল। মানুষের বাচ্চা, সাহস তো কম না, আমার সামনে দাঁড়ায় তুই এত বাজে বাজে কথা কইতেছস। তোরা থাপ্পড় মারছি না? ভালোই ভালোই কইতেছি এই বাড়ি থেকে বাইরে যা, নয়তো জুতা খুলে তোর পিটাম আমি। আরে কি নরম হাতের সোয়া পাইলাম, কয়দিন পরে পুরোপুরি সোয়া পামু। আই লাভ ইউ বেবি। কি হয়েছে তোমার? কোনো কারণে কি তোমার মন খারাপ? কই গেছিলে তুমি? মার সাথে দেখা করতে গেছিলাম, তার নিয়ে বাজে স্বপ্ন দেখছি, তাই মন টানতেছিল। আর কোনো কারণে মন খারাপ হয় নাই? বুঝতে পারছি। তুমি আমারে কিছু কইবা না? দেখো, আমি তো খুব বেশি দিন বাইসা নাই। তুমি অন্তত আমি যে কয়টা দিন বাইসা আছি আমার সাথে একটু ভালো ব্যবহার করো, আমার সামনে একটু হাসি মুখে থাকো। আমার না তোমার গোমরা মুখটা দেখতে একটু ভালো লাগে না। দেখো শিলা, আমার কিছু ভাল লাগতেছে না। আমার মতো হতভাগার কপালে ভালো কিছু আশা করা অন্যায়। কি আশা করছিলে তুমি? শিলা, তোমার একটা কথা কই, একটা বিবাহিত জীবনে একজন নারী একজন পুরুষের মধ্যে ভালোবাসা দরকার। তোমার সাথে আমার বিয়েটা হয়েছে একদম কাকতালীয়। আমি বিয়েটা করতেছি না, এক কথায় জোর করে আমার বিয়েটা করতে হয়েছে। আমি শুধু আমার বাপের সম্পত্তি, আমার মায়ের মাথার উপরে চালটা রক্ষা করার জন্য তোমার বিয়ে করছি। বিশ্বাস করো, আমি কোনোদিন তোমার নিয়ে ভাবি নাই, কোনোদিন ভাবি নাই তুমি আমার ঘরে বউ হইবা। আর যাই হোক, স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্ক আমাদের মধ্যে কোনোদিনও হইব না। মাফ করো আমার। আমি কতটাই না স্বার্থপর, স্বার্থপরের মতন তোমার আমি জোর করে বিয়ে করছি। আসলে জানো তো, আমি শুরু থেকে তোমার ভালোবেসে আসছি। আর আমি যখন আমার এই মরণব্যাধি রোগের কথা জানতে পারি, তখন আমি তোমার আঁকড়ে ধরতে চাইছি। তাই আমি আব্বারে কইছি যে জোর করে হলো তোমার সাথে যেন আমার বিয়ে দেয়। দেখো, আমি স্বামী সুখ চাই না, আমি শুধু এটা চাই তুমি আমার সাথে ভালো ব্যবহার করো। তোমার মনের ভিতর যা চলে তুমি আমার সাথে সেটা ভাগাভাগি করে নাও। আমি তো তোমার বারবার কইতাছি যে আমি বেশি দিন বাইসা নাই, আমারে না হয় আর অল্প কটা দিন সহ্য করে নিলাম। বিয়া কিন্তু ছেলে খেলা না। আমি আল্লাহরে সাক্ষী রেখা কাজীর সামনে বসা 3 কবুল বলে তোমার আমি বিয়া করছি। আমি তোমার বিয়া করা বউ, আর আমার সুখে রাখার দায়িত্ব তোমার। আমি শুধু এটুকুই চাই, তুমি আমার সাথে হাসি মুখে থাকো, আমার সাথে সংসার করো। আমার তো আর কোনো চাওয়া পাও নাই, মরে গেলে তো এইটুকু দাবি আর কেউ করবো না তোমার কাছে। হ্যালো মা, বাবার কি অবস্থা? শরীর ভালো আছে তো? ও, তুমি কোনো চিন্তা করো না মা,
খালু কইছে তোমার টাকা সময় মতো পাঠাইয়া দিব। আমি তো ভালোই আছি। আর এই জায়গায় তো আমার কোনো কামই নাই, আমি সারাদিন খালি শুয়ে বসেই থাকি। আমার যতটুকু কাম আছে খালি শিলার দেখাশোনা করা, আর কোনো কাম নাই। তুমি কোনো চিন্তা করো না, আমি ভালো আছি। আচ্ছা ঠিক আছে মা, এখন আমি রাইখা দিই, পরে কথা কম না। তার মানে তোমার বাবার অপারেশন টাকার জন্য তুমি এই বাড়িতে পড়ে আছো? হ্যাঁ। আমাকে জীবনটা যেন কেমন, হ্যাঁ? একদিকে আমার বাপের সম্পত্তি, আমার মায়ের মাথার উপর চাল রাখার জন্য আমি শিলারে বিয়ে করছি, আরেকদিকে তুমি তোমার বাপের অপারেশনের টাকা জোগাড় করার জন্য এই বাড়িতে পড়ে আছো। হায় রে জীবন। কি আর করবো, খালু আমার ছাড়া শিলার পাশে আর কাউরেই বিশ্বাস করে না। কারণ খালু জানে আমি কামে কোনো ফাঁকি দিই না, এর জন্যই আমার আসতে কইছে। আসছো, ভালো হয়েছে। আমি যতদিন বলবো ততদিন তুমি এই বাড়িতে থাকবা, আমি না বলবো পর্যন্ত কোথাও যাবা না। কি কইতেছো তুমি এগুলা? আমারও তো একটা জীবন আছে, আমি তো 2 দিন পরে এখান থেকে চলে যাবো। এই জায়গার কতদিন পরে থাকবো আমি? আমি যতদিন বলবো ততদিন। কি করতেছো তুমি? যাও তো, কেউ দেখে ফেলাইলে সর্বনাশ হয়ে যাবো। কেউ দেখবে না, আব্বা বাড়িতে নাই, আর শিলা ঘুমাইতেছে। তারপরও তুমি শিলার কাছেই যাও, তোমার ওর কাছেই থাকা উচিত। না, তুমি আমার বউ, আমি তোমার মন প্রাণ দিয়ে ভালোবাসছি। লতা, কি হয়েছে তোর? আমি কদিন ধরে খেয়াল করতেছি তুই কেমন কেমন করতেছিস, বল কি হয়েছে? কই কিছু হয় নাই তো। একদম মিথ্যা কথা বলবি না, আমি অনেকদিন ধরে খেয়াল করতেছি তুই কেমন কেমন যেন করতেছিস। সত্যি করে বল কি হয়েছে তোর, আমার কসম বল কি হয়েছে, বল। আমি প্রেগনেন্ট। কি? এদিকে প্রেগনেন্ট মানে? তুই কার সাথে মেলামেশা করছিস? বল আমারে, বল। আমি কইতে পারব না। লতা, এটা কোনো ছেলে খেলা না, বল কার সাথে সম্পর্ক করছিস, কেমনে কি হয়েছে? আমার সাথে। রাশেদ তুমি? আমি লতার অনেক ভালোবাসি। লতার অনেকদিন পর পাইয়া আমার সে পুরনো প্রেম জায়গা উঠছে। আমি ওরে মন প্রাণ দিয়ে ভালোবাসছি, আর আমি ওরে বিয়ে করবো বইলাই ওর সাথে সম্পর্কে জড়াইছি। রাশেদ তুমি আমার ধোকা দিতে পারলা? ধোকা আমি তোমারে দেই নাই, তোমরা বাপ মাইয়া মিলা আমারে ধোকা দিছো, আমার লগে চালাকি করছো, আমারে ফাঁসাইছো। তোমার বাপ বহিজা সই না আমারে বিদেশ পাঠাইছে ভুয়া একটা কোম্পানিতে চাকরির জন্য, যাতে 6 মাস পর এখান থেকে আমি সুইটা চলে আসি। আর আমার টাকা দিছে বিদেশ যাওয়ার জন্য। সব কিছু মিলা তোমরা একটা ট্যাবে ফেলে আমারে এই জায়গায় আটকাইছো। বলো ধোকা কে দিছে? হ, আমি তোরে ধোকা দিছি, কারণ তুই গরিব, তুই মিসকিন, তগলগে একটু বুদ্ধি খাটায় কাজ করতে হয়। এই বুদ্ধি খাটায় তোরে আমি ধোকা দিছি। আব্বা, এটা বুদ্ধি বলে না, এইটা হইতেছে শয়তানি। শয়তানি। আর লতা, তোর বাপের চিকিৎসার খরচ দেওয়ার জন্য আমি তোরে এই বাড়িতে আনছি, যাতে করে আমার একটু উপকার হয়। আর তুই কি না আমার মাইয়ার সর্বনাশ করলি, আমার মাইয়ার কপাল পড়লি। খালু, খালু আমি ভুল করে ফেলাইছি, আমার আপনি ক্ষমা করে দেন। আমি কথা দিতেছি আমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাবো। কি? বাড়ি ছেড়ে চলে যাবে মানে?
আমাকে সন্তানের কি হইব? আমি ওরে দুনিয়াতে আসতে দিব না। খবরদার ওই কথার মুখেও আনবা না। আমি তোমার বিয়া করবো, তুমি আমার সাথে সোজা কাজে অফিসে যাইবা। বিয়া করে তোমার আমি আমার ঘরে উঠামো। আর শিলা, আমি তোমার ডিভোর্স দিব। কি তুই আমার মাইয়ারে তালাক দিবি? আমার বাড়িতে দাঁড়ায়া তুই আমার মাইয়ারে তালাক দেওয়ার হুমকি দিতেছস? আমি তোর বাড়ি ঘর সবকিছু কাইরা নেব। আপনার সে হুমকি তার কাজ হইব না। আপনার যা খুশি আপনি তাই করতে পারেন। আমি যা কইছি আমিও তাই করবো। আমি লতারে বিয়া করবো আর শিলারে তালাক দিব। দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে আমার আজকে ফিরাইব। ঠিক আছে, ঠিক আছে লতা, তোর বাপের চিকিৎসার জন্য টাকা পাঠাইতাম, সেটা আর এখন পাঠাবো না। আর রাশেদ, তুই কি ভাবছস তগো বিয়ার সময় তগো কাবির নামায় আমি 10 লক্ষ টাকা কাবিনের কথা উল্লেখ করছি? কাবির নামার 10 লক্ষ টাকাই না আমার মেয়েরে তালাক দিয়া এই ফকিন্নির হাত ধইরা তুই দুনিয়ার যেখানে খুশি চইলা যা, আমার কোনো আপত্তি না, আমি তোর অনুমতি দিলাম। কি হলো, দাঁড়ায় আসোস কেন? যা যা বেরো। ভাই কিছুই তো বুঝতেছি না, ঘটনাটা কি? এই যে দেখ, অনেক কষ্টে তোর লেগে একটা ভালো পত্র জোগাড় করছি। এখন তুই রাজি থাকলি ওর লগে তোর বিয়া দিয়া দিব। আমি জানি তোমার পেটের মধ্যে 6 মাসের বাচ্চা আছে। সমস্যা নাই, ওই বাচ্চার বাপ হইতো আমার কোনো দ্বিধা নাই। লতা, তুমি শুধু আমার হয়ে যাও, আমি তোমার অনেক ভালোবাসি লতা। খালু, আপনি আমারে ওর মতো একটা খারাপ লোকের সাথে বিয়ে দিতে চান? আচ্ছা, এই দূরে যা। এছাড়া আর কোনো পথ নাই। রাশেদের লগে আমার মাইয়ার বিয়া হয়েছে। আমি চাই না আমার মাইয়া কোনো সতীনের সংসার করুক। এর জন্য যদি দরকার হয় তোরে মাইরা ফেলতেও পারি, কিন্তু তোরে না মাইরা একজন ভালো পাত্রের সাথে তোর বিয়া দিতাছি। তুই অমত করিস না, খালু, তুই অমত করিস না। আরে কই যাইবা? দেখো না কত আদর করে তোর হাতটা ধরছি। আমি তো এই হাতটা ছেড়া দেওয়ার লাগা ধরি নাই জান পাখি। জলিল, লতারে তুমি জোর কইরা পারো, যেমনে পারো কাজে অফিসে নিয়ে যাও, আমি ওখানে আইতাছি। আচ্ছা চাচা, আপনি কিন্তু ইলেকশনে পাস। চাচা, আপনি কিন্তু আজকে আমার জীবনের সবচেয়ে বড় উপহারটা আমার হাতে তুলে দিচ্ছেন। আমি অনেক খুশি হয়েছি। সোনা পাখি, জান পাখি, চলো আমার সাথে। আজকে তোমার আমি কাজী অফিসে নিয়ে যাবো, নিয়ে যায় তোমার আমি বিয়ে করবো। আমরা দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হমু। খালু, খালু, আপনি তো আমার বাবার মতো। আজকে আমি যদি আপনার নিজের মায়া হইতাম, আপনি কি পারতেন এরকম একটা অমানুষ জেল খাটা আসামির সাথে আমার বিয়ে দিতে? খালু, আল্লাহর দোহাই লাগে আপনারে, আমার যাইতে দেন। আমি এই এলাকায় আর কোনোদিন আসবো না খালু, আমার যাইতে দেন খালু। তোর সবচাইতে বড় ভুল হয়েছে তুই রাশেদের লগে সম্পর্ক করছস। যে সম্পর্ক করতে আমি তোরে নিষেধ করছিলাম, সেদিন তো তুই আমার কথা শুনস নাই। আজকে আমিও তোর কোনো কথা শুনুম না। যাও। খালু, খালু, এই কোনো কথা কবি না। চল। আমার স্যার কাজী অফিস রেডি, চালু চলে। স্যার চল। কইতেছে খুব খারাপ হয়ে যাবো। স্যার কইতেছে আমারে। কি কিরে জেল্লা, জেল থেকে কবে ছাড়া পাইলি? তোর লগে তো দেখা সাক্ষাৎই হইলো না। সুধীর ভাই, তোর লগে আমার দেখা হয় নাই। সামনের থেকে সরে যা কইতাছি, নাহলে কিন্তু ভালো হইব না কই দিতাছি।
না খারাপ হোক, আমি চাই খারাপটা হোক, সবসময় তো ভালোই হয়। লতা আমার ভালোবাসার মানুষ, ওর হাতটা ছেড়ে দে। এই রাশেদ, সামনে তো সর কইতাছি। তোর এই হাতটা ছাড়তে কইছি, হাতটা ছাড়। এই কি হইছে? তুই কি করবি? হ্যাঁ, এই বড় ভাইয়ের সামনে খারাইছিস, পারলে মার, মার না। আল্লাহ বলা, তুই গায়ে তো শুন, পারলে আরেকটা মার। বড় ভাই, হয়তো আবার মারছে। বাইরে তো রে। রাশেদ, তুই কিন্তু কাজটা ভালো করতেছিস না। ওরে কিন্তু আমি দেখা দিব। তুই আমার দেখ, এখন দেখ, আমার এখন দেখ, ওর দেখ, ওই দেখ তোর সাথে পলাইছে। শালা রাশেদ, আমি যদি এই জায়গায় থাকি, ওই মতিন চেয়ারম্যান তোমার জীবনও নরক বানাই দিব। তাই দয়া করে তুমি আমার যাইতে দাও। আর আমার গর্বের যে সন্তান আছে, ওরে আমি আমার পরিচয়ে বড় করব। কিন্তু তোমার কোনো ক্ষতি হোক আমার জন্যে, সেটা আমি কোনোদিনও চাই না। তোমার উদ্ধার করার জন্য কে পাঠাইছে তুমি জানো? কে পাঠাইছে? তোমার বোন শিলা। বাড়িতে চলো। শিলা, আমার তুই উদ্ধার করতে বলছস? আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো রে। আমি তোর কথা দিতেছি, আমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাবো। আর তোর আর রাশেদের মধ্যে কোনোদিনও বাধা হয়ে দাঁড়াবো না। কিন্তু তোর গর্বে যে রাশেদের সন্তান, সেই সন্তানের কি হইব? ওরা তার মায়েরা ফেলাইতে পারবো না। ওরে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাবো, যেখানে ওর পরিচয় কেউ জানবে না। থাক, তোর কোথাও যাইতে হইব না। আব্বা, তুমি আমার ভালোবাসো না? তুমি চাও না মইরা যাওয়ার আগে আমি যে কয়দিন বাইসা আছি সুখে শান্তিতে থাকি? আমি চাই লতা আমাকে লগে এই বাড়িতেই থাকুক, আর লতার সাথে রাশেদের বিয়ে হোক। আমি জানি কোন নারী তার স্বামীর ভাগ কাউরে দিতে চায় না, আমি দিতে চাই। আর লতা, আমার একটা শর্ত আছে, তোর সন্তান আমারে মা কয়ে ডাকবে। শিলা, মা তুই যা কইতাছস বুঝা শুই না কইতাছস তো? হ্যাঁ আব্বা, আমি বুঝে শুনেই কইতেছি। আমার প্রথম স্বপ্ন ছিল রাশেদ যে বিয়ে করার, আর বউ হওয়ার। হয়েছি। আর শেষ ইচ্ছাটা হইল যে আমারে কেউ মা কয়ে ডাকুক। আমি তো মা হইতে পারবো না, অগ সন্তান আমারে মা কইব, আমি পরিপূর্ণ হবো। আব্বা, তুমি রাজি হইল? শিলা, হ্যাঁ রে লতা, রাশেদ আর তোর ভালোবাসা শুধু আমার জন্য আব্বা মাইনা নেয়, তাই আব্বা জোর করে হইল আমার সাথে রাশেদের বিয়ে দিয়ে দিছে। আর এই অন্যটা করে আমি শান্তি পাই নাই, তাই আমি আব্বারে বুঝাই শুনে আব্বারে রাজি করছি তোর এই বাড়িতে আনার জন্য। তাই আমি চাই তুই আর রাশেদ একসাথে সংসার কর। শিলা, তুমি আমাকে জন্য এত কিছু করলা? হ্যাঁ রাশেদ, না মাইনা নিয়ে উপায় কি বলো? আমি তো তোমার সত্যি সত্যি ভালোবাসছি, তাই আমি চাই তুমি আর লতা একসাথে সুখে শান্তিতে সংসার করে ভালো থাকো। ঠিক আছে শিলা, আমি তোরে কথা দিলাম, আমার সন্তান তার মায়ের নামের জায়গায় তোর নাম লিখবে, আর তুই আমার সন্তানের পরিচয় বেঁচে থাকবি আমাদের মাঝে। আর লতা, আজকে থেকে তোরে আমি আমার স্বামীর ভাগটা দিয়ে দিলাম, তোরা সুখে শান্তিতে সংসার কর।